আমরা সবাই জানি নেতাজির মৃত্যু হয়েছিল 18 আগস্ট 1945 সালের বিমান দুর্ঘটনায়। কিন্তু প্রশ্ন এখানেই, যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে তার মৃতদেহ কোথায়? কেন আজ পর্যন্ত কোনো ছবি নেই? কেন কোনো ডিএনএ পরীক্ষা হয়নি? যদি বিমান দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেই বিমানের প্রমাণ আজ কোথায়? কেন একজন ভারতীয় শেষ পর্যন্ত তার পাশে ছিল না? আর কেনই বা তার পরিবার সরকারি রিপোর্ট মানেনি? কেন 3টি তদন্ত কমিশন বসাতে হয়েছিল? যদি সত্য পরিষ্কারই ছিল তাহলে এত ফাইল আজও গোপন কেন? গুমনামি বাবা কে ছিলেন? সাধারণ একজন সন্ন্যাসীর কাছে নেতাজির ব্যক্তিগত নথি এলো কিভাবে? নেতাজি কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি ইতিহাস আমাদের পুরো সত্যটা বলেনি? এই ভিডিওতে আমরা কোনো গুজব শুনবো না শুধু গল্প। এই ভিডিওতে আমরা দেখব সরকারি রিপোর্ট কি বলছে, তদন্ত কমিশনগুলো কি লুকিয়েছে, আর কোন প্রমাণগুলো আজও প্রশ্নের মুখে। এই ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন নেতাজির মৃত্যুর গল্পে আসলে কতটা সত্য আছে। 18 আগস্ট 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে, জাপান পরাজয়ের মুখে দাঁড়িয়ে। এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝে যান জাপানের মাটিতে আর থাকা নিরাপদ নয়। আজাদ হিন্দ ফৌজ ভেঙে পড়ছে, রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। তাই তিনি সিদ্ধান্ত নেন জাপান ছাড়তেই হবে। সরকারি নথি অনুযায়ী নেতাজি তাইহুকু বিমানবন্দর থেকে একটি জাপানি সামরিক বিমানে ওঠেন। ধারণা করা হয় তার লক্ষ্য ছিল মানচুরিয়া হয়ে সোভিয়েত ইউনিয়নের দিকে যাত্রা, কারণ সেই সময় ব্রিটেনের বিরুদ্ধে নতুন আন্তর্জাতিক সমর্থন পাওয়ার সম্ভাব্য একমাত্র জায়গা ছিল সোভিয়েত রাশিয়া। বিমানে নেতাজির সঙ্গে ছিলেন আজাদ হিন্দ ফৌজের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, যার নাম ভারতীয় নথিতে পাওয়া যায়। বাকি যাত্রীরা ছিলেন জাপানি সামরিক বাহিনীর সদস্য এবং বিমানটির ক্রু মেম্বাররা। সরকারি বর্ণনা অনুযায়ী বিমানটি উড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক সমস্যায় পড়ে। বলা হয় বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন, কিন্তু বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর চারিদিকে আগুন লেগে যায়। নেতাজি গুরুতরভাবে দগ্ধ হন, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখান পর্যন্ত এটাই অফিসিয়াল গল্প, কিন্তু সমস্যা শুরু হয় এরপর থেকেই। কারণ এই ঘটনার কোনো স্বাধীনভাবে যাচাই করা মৃতদেহ আজও দেখানো হয়নি। আর এই ঘটনার কোনো প্রামাণ্য ছবি, অর্থাৎ যে ছবি দেখলেই বোঝা যাবে নেতাজি সত্যিই মারা গেছেন, সেই ছবি আজ পর্যন্ত নেই। এবং এই ঘটনার সময় কোনো ভারতীয় প্রত্যক্ষদর্শী নেই যে বলবে আমি দেখেছিলাম নেতাজি সত্যিই মারা গেছেন। তাহলে পুরো ইতিহাস দাঁড়িয়ে আছে খুব সীমিত কিছু বর্ণনার উপর। একজন এমন নেতার মৃত্যু যার নাম জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় অধ্যায়ের সঙ্গে, তার মৃত্যু কি এতটাই অদৃশ্য হতে পারে? নাম নেই, ছবি নেই, এমনকি কোনো স্বাধীন সাক্ষ্য নেই। তাহলে প্রশ্নটা স্বাভাবিক, এত বড় নেতার মৃত্যু ইতিহাসে এত অদৃশ্য কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের জানতে হবে মেডিকেল প্রমাণ এবং ফরেনসিক রিপোর্ট কি বলছে। সরকারি দাবি অনুযায়ী নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনার পর গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন এবং পরে হাসপাতালে মারা যান। আচ্ছা, এই দাবিটা যদি সত্যি হয় তাহলে কিছু মেডিকেল প্রমাণ থাকা বাধ্যতামূলক, কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় ফাঁক। হাসপাতালের মেডিকেল রিপোর্ট কোথায়? একজন গুরুতর দগ্ধ রোগী, বিশেষ করে একজন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নেতা, তার ক্ষেত্রে সাধারণত থাকে রোগ নির্ণয়ের লিখিত রিপোর্ট, পোড়া শরীরের মাত্রা, চিকিৎসার সময়কাল এবং মৃত্যুর কারণের মেডিকেল সার্টিফিকেট। কিন্তু নেতাজির ক্ষেত্রে এই ধরনের কোনো মেডিকেল প্রমাণ আজও প্রকাশ্যে নেই। না কোনো হাসপাতালের ফাইল, না কোনো বিস্তারিত চিকিৎসার নথি। তাহলে একটা মৌলিক প্রশ্ন উঠে আসে, এত বড় একজন ব্যক্তির চিকিৎসা কি কোনো লিখিত নথি ছাড়াই করা হয়েছিল? ডাক্তারদের বয়ান অনুযায়ী জানা যায় কয়েকজন জাপানি ডাক্তার নেতাজির চিকিৎসা করেছিলেন। তাদের মৌখিক বর্ণনা পাওয়া যায়, কিন্তু সেই বর্ণনার সঙ্গে যুক্ত কোনো মেডিকেল ডকুমেন্ট নেই, কোনো পোস্টমর্টম রিপোর্ট নেই, কোনো ফরেনসিক সার্টিফিকেশন নেই। অর্থাৎ আমরা পেয়েছি কথা কিন্তু পাইনি প্রমাণ। ইতিহাসের ক্ষেত্রে এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে ডিএনএ পরীক্ষা কেন কখনো হয়নি? আজকের যুগে ডিএনএ পরীক্ষা খুব স্বাভাবিক। এমনকি আগেও হাড়, ছাই, দেহাবশেষ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা যেত। জাপানে সংরক্ষিত যে ছাইকে নেতাজির বলে দাবি করা হয়, সেটার উপর স্বাধীনভাবে ডিএনএ পরীক্ষা কখনো হয়নি। এবার প্রশ্নটা সহজ, যদি সবাই নিশ্চিত ছিলেন তাহলে পরীক্ষা করতে আপত্তি কোথায় ছিল? একটি বিমান দুর্ঘটনার দগ্ধ হয়ে মৃত্যু হলে ফরেনসিকভাবে কিছু বিষয় যাচাই করা যায়। আগুনে পড়ার ধরন, আঘাতজনিত চিহ্ন, মৃত্যুর সময়কাল। কিন্তু নেতাজির ক্ষেত্রে কোনো ফরেনসিক বিশ্লেষণের রিপোর্ট পাওয়া যায় না, না দুর্ঘটনাস্থলের, না দেহের। ফরেনসিক প্রশ্নের বাইরে গিয়েও একটা বড় প্রশ্ন রয়ে যায়, সরকারি নথিপত্র কোথায়? সাধারণত বিদেশে কোনো গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু হলে মৃত্যুর সনদ তৈরি হয়, কূটনৈতিক যাচাই এবং আন্তর্জাতিক নথিভুক্ত হয়। একটু পরিষ্কার করে বলি, মৃত্যুর সনদ মানে সরকারিভাবে দেওয়া আনুষ্ঠানিক নথি, যেখানে মৃত্যুর তারিখ, স্থান এবং কারণ উল্লেখ থাকে। আর কূটনৈতিক যাচাই মানে শুধু শোনা কথা নয়, দুটি দেশের মধ্যে নিশ্চিত করা যে ঘটনাটি সত্যিই ঘটেছে।
আর আন্তর্জাতিক নথি মানে ঘটনাটি আন্তর্জাতিকভাবে সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়া। তাহলে নেতাজির ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো স্পষ্ট দেখা যায় না কেন? এমনকি কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে নেতাজির মৃত্যুকে যাচাই করেছিল এমন পরিষ্কার প্রমাণও নেই। একটা যুক্তি প্রায়ই দেওয়া হয়, যুদ্ধ চলছিল তাই নথি নষ্ট হয়ে গেছে। এটা আংশিকভাবে সত্য হতে পারে, কিন্তু প্রশ্ন হলো সব নথি কি নষ্ট হলো? শুধু মেডিকেল প্রমাণগুলোই কেন নেই? অন্য সামরিক নথি যদি থাকে তাহলে এগুলোই বা নেই কেন? এই প্রশ্নগুলোর কোনো নির্ভরযোগ্য উত্তর নেই। এই কারণেই বলা হয় নেতাজির মৃত্যুর গল্পে চিকিৎসার কথা আছে, কিন্তু চিকিৎসার কোনো প্রমাণ নেই। দুর্ঘটনার কথা আছে, ফরেনসিক সত্য নেই। আর এই ঘাটতিটা যতদিন থাকবে ততদিন একটা প্রশ্ন থেকেই যায়, নেতাজির মৃত্যু কি প্রমাণিত নাকি শুধু বলা কথা? এবারে জানবো 3টি তদন্ত কমিশন বসানো হয়েছিল, তবু রহস্য কেন কাটল না? যদি নেতাজির মৃত্যু একেবারেই পরিষ্কার হতো তাহলে ভারত সরকারকে কেন বারবার তদন্ত কমিশন বসাতে হলো? একবার দুইবার নয়, মোট 3বার। প্রথম 1956 সালে সাওনাজ কমিশন, স্বাধীনতার পর প্রথম বড় তদন্ত। এই কমিশন সিদ্ধান্ত দেয় নেতাজি 18 আগস্ট 1945-এ তাইহুকু বিমান দুর্ঘটনাতেই মারা গেছেন। কিন্তু এখানেই বড় টুইস্ট, কমিশনের এক সদস্য নেতাজির ভাই সুরেন্দ্রনাথ বসু এই রিপোর্টে সহমত হননি। তিনি স্পষ্ট বলেন প্রমাণ অসম্পূর্ণ, সাক্ষ্য অসঙ্গতিপূর্ণ, আর অনেক প্রশ্নের উত্তর নেই। একই কমিশনে দুটি বিপরীত মত, এটাই সন্দেহের প্রথম বড় সিগন্যাল। এরপর 1970 সালে খোসলা কমিশন। সরকার ভাবল আগের রিপোর্টে মানুষ সন্তুষ্ট নয়, আবার তদন্ত দরকার। খোসলা কমিশন অনেক সাক্ষী জেরা করে, অনেক নথি দেখে। তাদের সিদ্ধান্ত বিমান দুর্ঘটনার তত্ত্বই সবচেয়ে সম্ভাব্য। কিন্তু লক্ষ্য করার মতো বিষয়, এটাকেও বলা হয়নি নিশ্চিত সত্য। অর্থাৎ এখনও নিশ্চিত প্রমাণ নেই, শুধু সম্ভাবনা। সবশেষে 2005 সালে মুখার্জি কমিশন। এই কমিশন শুধু কাগজে কলমে তদন্ত করেনি, তারা জাপান, রাশিয়া এবং তাইওয়ান পর্যন্ত গিয়ে তথ্য যাচাই করেছে এবং বছরের পর বছর ধরে জমে থাকা তথ্য বিশ্লেষণ করেছে। এত কিছু করার পর যে সত্য সামনে আসে তা পুরো ঘটনাটার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। মুখার্জি কমিশনের রিপোর্ট বলে নেতাজি তাইহুকু বিমান দুর্ঘটনায় মারা যায়নি। আরও ভয়ঙ্কর কথা তাইওয়ান সরকার জানায়, তারা বলে সেদিন এমন কোনো বিমান দুর্ঘটনার রেকর্ডই নেই। কিন্তু মুখার্জি কমিশনের রিপোর্ট সরকার গ্রহণ করেনি। তারা কোনো বিকল্প ব্যাখ্যাও দেয়নি, শুধু বলেছে আমরা একমত নয়। কিন্তু প্রশ্ন হলো, যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলটা কোথায় হয়েছে? সেই প্রশ্নের উত্তর আজও দেওয়া হয়নি। এবারে একটা কথা বলি, যেখানে একটা সাধারণ মানুষের মৃত্যুতে একটা তদন্তই যথেষ্ট, সেখানে নেতাজির ক্ষেত্রে 3টি কমিশন, 3 রকম মত, আর কোনো চূড়ান্ত সত্য নয়। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, নেতাজি যদি সত্যি 1945-এ মারা গিয়ে থাকেন তাহলে 60 বছর পরও সত্যটা এত অস্পষ্ট কেন? ইতিহাসে কিছু মৃত্যু থাকে যার প্রমাণ কথা বলে, আর কিছু মৃত্যু থাকে যার নীরবতাই সবচেয়ে বড় প্রশ্ন। এবারে জানবো নেতাজি যদি তাইহুকুতে মারা না গিয়ে থাকেন তাহলে গেলেন কোথায়? জানা যায় রাশিয়া। সাল 1945, জার্মানি পরাজিত, জাপানও প্রায় হেরে গেছে। এই মুহূর্তে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে একটাই শক্তি ছিল, সেটা সোভিয়েত ইউনিয়ন। নেতাজি এটা বুঝতেন। তিনি জানতেন যদি ভারতকে স্বাধীন করতে হয় তাহলে নতুন আন্তর্জাতিক শক্তির সমর্থন দরকার। আর সেই কারণেই অনেক ইতিহাসবিদ মনে করেন নেতাজির লক্ষ্য ছিল মস্কো। এবার আছে অবাক করা তথ্য, যা নেতাজির মৃত্যুর ঘটনাকে আরও রহস্যের মধ্যে ঠেলে দেয়। কিছু গোপন নথিতে ইঙ্গিত পাওয়া যায় 1945 সালের পরেও সোভিয়েত গোয়েন্দা সংস্থা নেতাজিকে নিয়ে আলোচনা করছে। কিন্তু এই নথিগুলো সম্পূর্ণ প্রকাশ করা হয়নি, কারণ বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা। প্রশ্ন উঠল, একজন মানুষ যদি 1945-এ মারা যান তাহলে 20-30 বছর পরেও তার নাম রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় কেন? এবার আমরা জানবো নেতাজি কি সত্যিই রাশিয়া গিয়েছিলেন? সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের সবচেয়ে গোপন রাষ্ট্রগুলোর একটি। যদি নেতাজি সেখানে গিয়ে থাকেন তাহলে গোপনে তাকে আটকানো, পরিচয় বদলানো বা রাজনৈতিক বন্দী হিসাবে বন্দী রাখা একেবারে অসম্ভব কিছু না। কিন্তু আজ পর্যন্ত রাশিয়া সরকার এই ব্যাপারে স্পষ্টভাবে হ্যাঁ বা না কিছুই বলেনি। আর ইতিহাসে নীরবতা অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণ। এখান থেকেই বড় প্রশ্ন ওঠে, যদি নেতাজি রাশিয়ায় গিয়ে থাকেন তাহলে ভারত সরকার জানতো, আর যদি জানতো তাহলে কেন জনগণকে বলা হয়নি? কারণ কি? ব্রিটিশদের সঙ্গে সদ্য স্বাধীন ভারতের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারত, নাকি ঠান্ডা যুদ্ধের রাজনীতিতে নেতাজি হয়ে উঠেছিলেন একটি ইনকনভেনিয়েন্ট ট্রুথ?
এবার জানবো ইতিহাসবিদরা কি বলেন। কেউ বলেন এটা নিছক তত্ত্ব, কেউ বলেন নেতাজির মতো মানুষ সহজে হারিয়ে যাওয়ার নয়, কিন্তু সবাই একমত এই প্রশ্নগুলোর আজও পরিষ্কার উত্তর নেই। যদি নেতাজি সত্যি 1945-এ মারা গিয়ে থাকেন, তাহলে ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের এতগুলো দরজা খোলা থাকতো না। আর যদি তিনি বেঁচে থাকেন, তাহলে প্রশ্ন আরও ভয়ঙ্কর। কেন ভারতের মানুষকে এই সত্যটা জানানো হয়নি? যদি নেতাজি 1945-এ মারা না গিয়ে থাকেন, তাহলে প্রশ্ন ওঠে, তিনি কি সারা জীবন আড়ালেই ছিলেন? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের যেতে হবে উত্তরপ্রদেশের ফৈজাবাদে, যেখানে এক অদ্ভুত সাধুর আগমন ঘটেছিল। তখন 1950-এর দশক। সেই সময় উত্তরপ্রদেশের ফৈজাবাদে একজন রহস্যময় সাধুর আগমন ঘটে। লোকেরা তাকে চিনত গুমনামি বাবা নামে। তিনি কথা বলতেন খুব কম, কারো সঙ্গে মিশতেন না, চিঠি লিখতেন, কিন্তু নিজের নাম ব্যবহার করতেন না। এরপর হঠাৎ একদিন গুমনামি বাবা মারা যান। গুমনামি বাবার মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত চিঠিপত্র, জার্মানি ও জাপানের মানচিত্র, ইংরেজি, জার্মান ও বাংলা ভাষায় লেখা নোট, এমন সব সংবাদপত্র যেখানে শুধুমাত্র নেতাজি সংক্রান্ত খবর কাটা ছিল। এগুলো কি একজন সাধারণ সাধুর সংগ্রহ, নাকি একজন মানুষ যিনি নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলেন? কিছু বিশেষজ্ঞ দাবি করেন গুমনামি বাবার হাতের লেখা নেতাজির লেখার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু পুরোপুরি অস্বীকারও করা যায় না। গুমনামি বাবা 15ই আগস্ট দরজা বন্ধ করে থাকতেন। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন গভীরভাবে পালন করতেন। রাজনৈতিক আলোচনা এড়িয়ে যেতেন, কাউকে নিজের ছবি তুলতে দিতেন না। একজন সাধু কেন এত নির্দিষ্ট তারিখে এত আবেগী হবেন? গুমনামি বাবার পরিচয় নিয়ে বছরের পর বছর প্রশ্ন উঠেছে, কিন্তু ডিএনএ পরীক্ষা কখনো হয়নি। কোনো চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট প্রকাশ পায়নি। সরকারিভাবে তাকে নেতাজি স্বীকৃতি দেওয়া হয়নি। আর এখানেই প্রশ্নটা আরও গভীর হয়। যদি তিনি নেতাজি নাই হন, তাহলে বিষয়টা চূড়ান্তভাবে প্রমাণ করা হলো না কেন? ধরা যাক তিনি নেতাজি ছিলেন না, তবুও কেন একজন মানুষ নেতাজির ছায়ায় সারা জীবন কাটাবেন? আর যদি তিনি নেতাজি হয়ে থাকেন, তাহলে তিনি কি স্বেচ্ছায় আড়ালে ছিলেন, নাকি তাকে নীরব থাকতে বাধ্য করা হয়েছিল? কিছু মানুষ ইতিহাসে মারা যান, আর কিছু মানুষ ইতিহাসে হারিয়ে যান। গুমনামি বাবা কি একজন সাধারণ সাধু ছিলেন, নাকি একজন নেতা যার নাম বলার সাহস তাকে দেওয়া হয়নি? এবারে জানবো নেতাজি ফাইল সম্পর্কে, যে ফাইলের সত্য আজও পুরোপুরি খোলা নয়। যদি নেতাজির মৃত্যু নিয়ে কিছুই লুকানো না থাকে, তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, নেতাজি ফাইল আজও কেন এত বছর ধরে বন্ধ ছিল? এবারে নেতাজি ফাইল আসলে কি? ভারত সরকারের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত শত শত গোপন নথি ছিল। গোয়েন্দা রিপোর্ট, চিঠিপত্র, বিদেশি সরকারের সঙ্গে যোগাযোগ, এমনকি নেতাজির পরিবারকে নজরদারির নথি। হ্যাঁ, নজরদারি। স্বাধীন ভারতের সরকার নেতাজির নিজের পরিবারকেই বছরের পর বছর নজরদারিতে রেখেছিল। প্রশ্ন হলো, একজন মৃত নেতার পরিবারকে এত ভয় পাওয়ার কারণ কি? পরিবারকে কেন স্পাই করা হচ্ছিল? ফাইল থেকে জানা যায়, নেতাজির ভাইদের চিঠি খোলা হতো, ফোন কল ট্র্যাক করা হতো, কে কার সঙ্গে দেখা করছে নোট করা হতো। এটা করা হয় 1948 থেকে 1960-এর দশক পর্যন্ত। যদি নেতাজি 1945-এ মারা গিয়ে থাকেন, তাহলে এই ভয়টা কিসের? কিছু নথিতে ইঙ্গিত পাওয়া যায়, নেতাজি যদি বেঁচে থাকেন, তাহলে সেটা প্রকাশ হলে ব্রিটেন অস্বস্তিতে পড়ত। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক জটিল হতো। ঠান্ডা যুদ্ধের রাজনীতিতে ভারত চাপের মুখে পড়ত। অর্থাৎ সত্য জানা থাকলেও সেটা বলা রাজনৈতিকভাবে সুবিধাজনক ছিল না। অবশেষে ফাইল খোলা হলো, কিন্তু পুরোটা খোলা হয়নি। বহু বছরের আন্দোলনের পর কিছু নেতাজি ফাইল জনসমক্ষে আনা হয়, কিন্তু অনেক অংশ কালো করে দেওয়া। অনেক ফাইল এখনও ক্লাসিফাইড। কিছু নথির অস্তিত্ব স্বীকারই করা হয়নি। প্রশ্নটা তাই আরও ধারালো। সত্য যদি নিরীহ হয়, তাহলে এত সেন্সর কেন? ভারতের স্বাধীনতার ইতিহাসে যদি নেতাজি ফিরে আসতেন, তাহলে কি ক্ষমতার ভারসাম্য বদলে যেত? তাহলে কি কিছু নাম, কিছু গল্প ভিন্নভাবে লেখা হতো? এই ভয়টাই কি সত্যকে চাপা দিয়েছিল? এতক্ষণ আমরা আলাদা আলাদা টুকরো দেখেছি। এবারে সব টুকরো এক জায়গায় রেখে একটা কাজ করব, বিশ্বাস নয়, বিশ্লেষণ। অফিসিয়াল গল্প কি বলে? সরকারি মতে 18 আগস্ট 1945-এ নেতাজি তাইহুকু বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয় এবং পরে হাসপাতালে মারা যান। কিন্তু ভেরিফাইড মৃতদেহ নেই, ছবি নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, ফরেনসিক সত্য নেই। একটা বা দুটো নয়, কিছুই নেই। তদন্ত কমিশনগুলো বললেও প্রথম কমিশন মতভেদ, দ্বিতীয় কমিশন সম্ভাব্য এবং তৃতীয় কমিশন
বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। 3টি তদন্ত, 3 রকম সিদ্ধান্ত, কিন্তু কোনো চূড়ান্ত সত্য নয়। এটা ইতিহাসে বিরল, কিন্তু নেতাজির ক্ষেত্রে এটাই বাস্তব। গুমনামি বাবাকে ইঙ্গিত দেয়, ধরা যাক তিনি নেতাজি নয়, তবুও নেতাজির ছবি, আজাদ হিন্দ সংক্রান্ত নথি, নির্দিষ্ট তারিখে আচরণ, হাতের লেখার মিল, সব একসাথে কাকতালীয় সম্ভব, কিন্তু প্রশ্ন জাগানোর মতো। এরপর রাশিয়া ও ফাইলে নীরবতা থেকে কি বোঝা যায়? সোভিয়েত নথির অসম্পূর্ণতা, আজও পুরো সত্য না বলা, পরিবারকে নজরদারি এবং বহু ফাইল আজও কালো দাগে ঢাকা। একজন মৃত মানুষকে রাষ্ট্র এত ভয় পায় না, ভয় পায় একজন ফিরে আসতে পারা মানুষকে। তাহলে কি দাঁড়ায়? এই ভিডিও আপনাকে বলছে না নেতাজি মারা যায়নি, নেতাজি বেঁচে ছিলেন, সরকার মিথ্যে বলেছে। না, এই ভিডিও এটুকুই বলে নেতাজির মৃত্যুর গল্প প্রমাণের চেয়েও প্রশ্নে বেশি ভর করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ইতিহাসে সত্য 2 ধরনের হয়, একটা যেটা প্রমাণে দাঁড়ায়, আর একটা যেটা আজও প্রমাণের অভাবে ঝুলে থাকে। নেতাজির মৃত্যুর গল্প আজও দ্বিতীয়টার মধ্যেই পড়ে। এই ভিডিও শেষে আমি আপনাকে বলবো না কোনটা বিশ্বাস করবেন, আমি শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, নেতাজির মৃত্যু যদি সত্যি এত পরিষ্কার হতো, তাহলে 75 বছর পরও আমরা এই ভিডিওটা বানাচ্ছিলাম কেন? আপনি কি মনে করেন নেতাজি ইতিহাসের একটি বন্ধ অধ্যায়, নাকি ইতিহাসের সবচেয়ে বড় আনসার্ড কেস? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ কিছু প্রশ্ন যত বেশি মানুষ করে ততই সত্যের কাছাকাছি যায়।